সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যে যার বাসায় অবস্থান করছো। নোভেল করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারীর কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে, কিন্তু আমরা তোমাদের পড়াশোনার সুবিধার্থে অনলাইন শ্রেণী কার্যক্রম অব্যাহত রেখেছি। আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমা আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো উচ্চ মাধ্যমিক শ্রেণীর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বাংলাদেশের সংবিধান। এই বিষয়টি শুধু উচ্চ মাধ্যমিক শ্রেণীর না, এটা ডিগ্রি পাস, বিএসএস, অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান, অনার্স প্রথম বর্ষ নন মেজর, অনার্স দ্বিতীয় বর্ষ নন মেজর, অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান, মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান এবং তোমরা যারা বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষার্থী, আশা করি তোমাদের সবার কাজে লাগবে। আমাদের আজকের বিষয় হলো বাংলাদেশের সংবিধান। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের সংবিধান আলোচনার পূর্বে আমাদের জানা দরকার যে সংবিধান কি। সংবিধান হলো, যদি আমরা সহজ কথায় বলি, লিখিত ও অলিখিত নিয়মাবলীর সমষ্টি যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। আচ্ছা, এখন আমরা আলোচনা করব 1972 সালের বাংলাদেশ সংবিধান। তাহলে আমাদের সংক্ষেপে আমরা বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাসটা একটু জেনে নিই। আমাদের সংবিধানটা আমরা জানি 1972 সালের 10ই জানুয়ারি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। এর পরদিন অর্থাৎ 11ই জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে তিনি অস্থায়ী সংবিধানাদেশ জারি করেন। এরপর আমরা দেখি যে 23শে মার্চ 1972 সাল রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন এবং 1971 সালের 26শে মার্চ থেকে এই গণপরিষদ আদেশ জারি থাকবে বলে ঘোষণা দেওয়া হয়। এরপরে আমরা দেখি যে গণপরিষদ কিভাবে গঠিত হয়। 1970 সালের নির্বাচনে কেন্দ্রীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদে যারা যে 469 জন নির্বাচিত হয়েছেন, সেই 469 জন থেকে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। আমরা জানি 70 সালের সাধারণ নির্বাচনে কেন্দ্রীয় পরিষদে নির্বাচিত প্রার্থী ছিলেন 169 জন এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনে নির্বাচিত প্রার্থী ছিলেন 300 জন। এর টোটাল হয়েছে আমাদের 469 জন। এই যে 66 জন আমরা দেখেছি, এই 66 জন গিয়েছে আমাদের, যে 12 জন নিহত হয়েছেন, 46 জন দুর্নীতির দায়ে বহিষ্কৃত হয়েছেন, 5 জন দালালির জন্য অভিযুক্ত হয়েছেন, 2 জন পাকিস্তানের প্রতি আনুগত্য প্রদর্শন করেছিলেন। এখানে উল্লেখ্য যে সেই 2 জন হলেন নুরুল আমিন এবং রাজা ত্রিদীপ রায় এবং একজন ফরেন সার্ভিসে চাকরি নেন। এই হলো আমাদের 469 জনের হিসাব। তাহলে 469 জনের মধ্য থেকে 403 জন নিয়ে আমাদের 1972 সালের 23শে মার্চ গণপরিষদ আদেশ জারি হয়। বন্ধুরা, এরপরে আমরা দেখি যে 1972 সালের 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। তোমরা লক্ষ্য করো, 10 এপ্রিল প্রথম অধিবেশন। 10 এপ্রিল প্রথম অধিবেশন। 10 এপ্রিল প্রথম অধিবেশন। আর গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি গণপরিষদের একজন স্পিকার হিসেবে শাহ আব্দুল হামিদকে নির্বাচিত করেন এবং ডেপুটি স্পিকার হিসেবে জনাব মোহাম্মদুল্লাহকে নির্বাচিত করেন। আর গণপরিষদের
পরিষদ গঠনের পর দিন অর্থাৎ 11ই এপ্রিল রাষ্ট্রপতি ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন। এই যে 11ই এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। উল্লেখ্য যে এই 34 জন সদস্যের মধ্যে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত এবং একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। আমরা জানি খসড়া সংবিধান প্রণয়ন কমিটির কাজ ছিল বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের সংবিধান প্রণয়নে কাজ করা। এরপর আমরা দেখি যে 1972 সালের 12ই অক্টোবর সংবিধানটা বিধিবদ্ধ হয়। 1972 সালের 12ই অক্টোবর আমাদের এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানটি বিধিবদ্ধ হয়। এরপর আমরা দেখি যে 1972 সালে 4 নভেম্বর এটা গৃহীত হয়। এটা গণপরিষদে গৃহীত হয় সর্বসম্মতিক্রমে। এরপর আমরা দেখি যে 1972 সালের 16ই ডিসেম্বর আমাদের সংবিধানটি মহান বিজয় দিবসের প্রতি 16ই ডিসেম্বরের প্রতি সম্মান প্রদর্শন করে বিজয় দিবস অর্থাৎ প্রথম বিজয় দিবসে আমাদের বাংলাদেশ সংবিধানটি কার্যকর হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ বাংলাদেশ সংবিধান প্রণয়নের একটি সংক্ষিপ্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা আসি যে আমাদের বাংলাদেশ সংবিধানের যে কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি। বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যের মধ্যে আমরা 1 নম্বর বৈশিষ্ট্য লিখব যে এটা লিখিত সংবিধান। আমাদের 1972 সালের বাংলাদেশের সংবিধানটি ছিল একটি লিখিত সংবিধান। এতে রয়েছে 7টি তফসিল, 11টি ভাগ এবং 153টি অনুচ্ছেদ। আর এর ধারা উপধারাগুলো সুস্পষ্টভাবে লিখিত বিধায় এটাকে বলা হয় লিখিত সংবিধান। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো প্রজাতন্ত্র। আমাদের বাংলাদেশ সংবিধানটি একটি প্রজাতান্ত্রিক সংবিধান, কেননা এখানে নামে মাত্র একজন রাষ্ট্রপ্রধান আছেন, যিনি ব্রিটেনের রাজা বা রানীর মতো ক্ষমতা ভোগ করেন। এখানে প্রকৃত ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী। এই কারণে আমাদের রাষ্ট্রপ্রধানকে বলা হয় নামে মাত্র রাষ্ট্রপ্রধান। এবং তাহলে বাংলাদেশের সংবিধানটি একটি প্রজাতান্ত্রিক সংবিধান। তারপর আমরা দেখি যে এটা হলো দুষ্পরিবর্তনীয়। 3 নম্বর বৈশিষ্ট্য হলো দুষ্পরিবর্তনীয়। দুষ্পরিবর্তনীয় সংবিধান বাংলাদেশের সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে? যে সংবিধানের ধারা উপধারাগুলো পরিবর্তনের জন্য একটি বিশেষ পদ্ধতির প্রয়োজন হয়, অর্থাৎ সংবিধানের 2/3 সদস্যের ভোটের মাধ্যমে এই সংবিধানের পরিবর্তন বা সংশোধন করতে হবে। সাধারণ আইনের মতো এটা পরিবর্তন করা যাবে না বা সাধারণভাবে কোনো কিছু পরিবর্তন করা যাবে না, বিধায় এটাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাহলে আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো। 4 নম্বর বৈশিষ্ট্য হলো
মৌলিক অধিকার। বন্ধুরা, আমরা বাংলাদেশ সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতেছি। এখন 4 নম্বরে আমরা দেখব যে মৌলিক অধিকার, 4 নম্বর বৈশিষ্ট্য। মৌলিক অধিকার। আমরা জানি বাংলাদেশ সংবিধানের 3য় ভাগ অর্থাৎ অনুচ্ছেদ 26 থেকে 47 পর্যন্ত মৌলিক অধিকারের বর্ণনা দেওয়া হয়েছে। আর আমাদের বাংলাদেশ সংবিধান হলো জনগণের মৌলিক অধিকারের রক্ষা কবচ, অর্থাৎ জনগণের মৌলিক অধিকারগুলো সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে বাংলাদেশ সংবিধানে। এরপরে আমাদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য। আমরা জানি বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগে 7ম অনুচ্ছেদে সংবিধানের প্রাধান্যের কথা বলা হয়েছে। সকল আইনের উপর সংবিধানের প্রাধান্য স্বীকৃত। সংবিধানের সাথে সাংঘর্ষিক রাষ্ট্রের যে কোনো আইন বাতিল বলে গণ্য হবে। তারপর 6 নম্বর বৈশিষ্ট্য হলো আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি? যে নীতি দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় সেটাকে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলি। আমাদের বাংলাদেশ সংবিধানের 2য় ভাগ অর্থাৎ অনুচ্ছেদ 8 থেকে 25 পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে বলা হয়েছে। এখানে আমরা জানি 1972 সালের সংবিধানে আমাদের 4টি রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা বলা হয়েছে। যেটা হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই 4টি মূলনীতি নিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আর রাষ্ট্র পরিচালনার মূলনীতি বাংলাদেশ সংবিধানে স্বীকৃত। এরপরে আছি আমরা সংসদীয় গণতন্ত্র। আমাদের 7 নম্বর অনুচ্ছেদ সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্র। বাংলাদেশ সংবিধানে 1972 সালের সংবিধানে সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের কথা বলা হয়েছে। সংসদীয় গণতন্ত্র কি? সংসদীয় গণতন্ত্র হলো এমন এক সরকার যেখানে প্রকৃত ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে। মন্ত্রিসভা আর এখানে আইন বিভাগকে প্রভূত ক্ষমতার অধিকারী করা হয়েছে এবং মন্ত্রিসভা তার কাজের জন্য ব্যক্তিগত এবং যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকবে। আর এটা হলো সংসদীয় গণতন্ত্র, যা 1972 সালে বাংলাদেশ সংবিধানে আমাদের প্রণয়ন করা হয়। এরপরে আমরা দেখি যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, 8 নম্বর বৈশিষ্ট্য। এক কক্ষ বিশিষ্ট আইনসভা। হ্যাঁ, 1972 সালের বাংলাদেশের সংবিধানে আমাদের যে আইনসভার কথা বলা হয়েছে সেটি এক কক্ষ বিশিষ্ট এবং সেই আইনসভার নাম হলো জাতীয় সংসদ। এরপরে আমাদের আছে যে ন্যায়পাল, আরেকটা বৈশিষ্ট্য হলো ন্যায়পাল। বাংলাদেশ সংবিধানের 77 নং অনুচ্ছেদে ন্যায়পাল গঠনের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে সংসদ আইনের মাধ্যমে ন্যায়পাল পদ সৃষ্টি করবে এবং ন্যায়পাল যারা নিযুক্ত হবেন ওনারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো সুযোগ সুবিধা ভোগ করবেন এবং সরকারের যে কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগ এবং দণ্ড আরোপ ন্যায়পালের কাজ। এরপরে আমরা দেখি যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। 10 নম্বর বৈশিষ্ট্য হলো এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। আমাদের 1972 সালের বাংলাদেশ সংবিধানে
এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে। এখানে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করা হয়েছে এবং এই কারণে এটাকে বলা হয় এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। এরপরে বৈশিষ্ট্য হলো আমাদের 11 নম্বর বৈশিষ্ট্য, যে বিচার বিভাগের স্বাধীনতা। 11 নম্বর বৈশিষ্ট্য হলো বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা। আমরা জানি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের দ্বিতীয় ভাগে অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আমরা দেখি যে 22 নং অনুচ্ছেদে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা কি? বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় বিচার বিভাগকে আইন বিভাগ এবং শাসন বিভাগ থেকে মুক্ত রাখা, যাতে বিচারকগণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে সকল প্রকার ভয় ভীতি চাপ ও অনিশ্চয়তার হাত থেকে মুক্ত থেকে স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারেন। আর আমাদের 1972 সালের বাংলাদেশ সংবিধানে জনগণের সুবিচার এবং ন্যায্য বিচার অধিকার নিশ্চিতকরণের জন্য বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। এরপরে আমরা দেখি যে আমাদের সার্বজনীন ভোটাধিকার, পরের বৈশিষ্ট্য সার্বজনীন ভোটাধিকার। সার্বজনীন ভোটাধিকার। 1972 সালের বাংলাদেশ সংবিধানে আমরা জানি যে 118 নং অনুচ্ছেদে সার্বজনীন ভোটাধিকারের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে প্রত্যেক 18 বছর এবং তদূর্ধ্ব যে কোনো নাগরিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে সকলেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তাহলে আমাদের গেল সার্বজনীন ভোটাধিকার 12 নম্বর বৈশিষ্ট্য। এরপরে আমরা আসি যে প্রশাসনিক ট্রাইব্যুনাল। 13 নম্বর বৈশিষ্ট্য হলো প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের 1972 সালের বাংলাদেশ সংবিধানের 117 নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। আর প্রশাসনিক ট্রাইব্যুনালটা কি? সরকারি কর্মে নিযুক্ত অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান বা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী এবং কর্মকর্তাদের নিয়োগ পদোন্নতি এবং দণ্ড আরোপ, এইগুলো হলো প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত। এরপরে আমরা দেখি যে 14 নম্বর বৈশিষ্ট্য হলো মালিকানার নীতি। 14 নম্বর বৈশিষ্ট্য হলো মালিকানার নীতি। মালিকানার নীতি 1972 সালের বাংলাদেশ সংবিধানের 13 নং অনুচ্ছেদে মালিকানার নীতির কথা বলা হয়েছে। এখানে 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে। সেই মালিকানাগুলো হলো রাষ্ট্রীয়, সমবায় ও ব্যক্তিগত। আমরা এরপরে দেখি যে 14 নম্বর বৈশিষ্ট্য হলো অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার। 15 নম্বর বৈশিষ্ট্য অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার। অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার। আমরা জানি 1972 সালে বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে অর্থাৎ 10 নং অনুচ্ছেদে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে। তবে এখানে শ্রেণী সংগ্রাম বা বিপ্লবের কথা স্বীকার করা হয়নি। অর্থাৎ সকল জনগণের অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের কাজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যন্ত জানলাম যে 1972 সালের বাংলাদেশ সংবিধানের
প্রণয়নের সংক্ষিপ্ত ইতিহাস এবং বৈশিষ্ট্য। এখন আমরা জানবো যে 1972 সালের বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদগুলো কী। আমরা অনুচ্ছেদগুলো সম্পর্কে যদি জানি তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার সম্পর্কে জানতে পারব। আমরা শুরুতেই বলেছি বাংলাদেশ সংবিধানে রয়েছে 7টি তফসিল, 11টি ভাগ এবং 153টি অনুচ্ছেদ। প্রথম ভাগ, আমাদের প্রথম ভাগের নাম হলো, সংবিধানের প্রথম ভাগের নাম প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র প্রথম ভাগ হলো অনুচ্ছেদ 1 থেকে 7। অনুচ্ছেদ 1 থেকে 7। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে একটু টেকনিকের মাধ্যমে যাতে অনুচ্ছেদগুলো তোমরা মনে রাখতে পারো, সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে আমি একটু টেকনিক অবলম্বন করেছি তোমাদের সুবিধার জন্য। দেখো, অনুচ্ছেদ 1 থেকে 7 আমরা এখানে নিলাম যে নাসিম ভায়া CCS। নাতে হলো নাম, নাম হলো অনুচ্ছেদ 1। সিতে হলো সীমানা, সীমানা হলো অনুচ্ছেদ 2। মতে হলো ধর্ম, ধর্ম হলো 2 এর ক। ভাতে হলো ভাষা, ভাষা হলো 3। আতে মানে জাতীয়তা, জাতীয়তা 4। আর 4-এর ক, 4-এর ক হলো জাতির পিতার প্রতিকৃতি। জাতির পিতার প্রতিকৃতি। আর সিতে হলো ক্যাপিটাল। আমরা ক্যাপিটাল, ক্যাপিটাল মানে রাজধানী, ক্যাপিটাল। এটা হলো 5, অনুচ্ছেদ 5। সিতে হলো সিটিজেনশিপ, সিটিজেনশিপ মানে নাগরিকত্ব। সিটিজেনশিপ নাগরিকত্ব, এটা 6। আর এসতে হলো সুপ্রিমেসি, সুপ্রিমেসি এটা হলো 7। লক্ষ্য করো বন্ধুরা, আমরা অনুচ্ছেদ প্রথম ভাগ প্রজাতন্ত্র, অনুচ্ছেদ হলো 1 থেকে 7। এটাকে আমরা টেকনিক অবলম্বন করে পেলাম নাসিম ভায়া CCS। আমরা এটা মনে রাখবো, এই কথাটা। তাহলে এখান থেকে নাতে পেলাম নাম। নাম মানে এখানে আমাদের বাংলাদেশের নাম ধাম এগুলো সব অনুচ্ছেদ 1-এ আছে, নাম। সীমানি সীমানা, বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ 2-এ। ম মানে ধর্ম, ধর্ম সম্পর্কে বলা হয়েছে 2-এর ক। তারপরে ভা, ভা মানে ভাষা, ভাষা সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ 3-এ। আ মানে আমরা এখানে জাতীয়তা, আতে জাতীয়তা পেলাম, জাতীয়তা হলো 4-এ জাতীয়তা। আর 4-এর কতে হলো জাতির পিতার প্রতিকৃতি। CCS, সিতে হলো ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হলো রাজধানী, রাজধানী সম্পর্কে অনুচ্ছেদ 5। আর সিটিজেনশিপ মানে নাগরিকত্ব, নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ 6-এ। এবং এসতে হলো সুপ্রিমেসি, সুপ্রিমেসি মানে হলো সব মানে সকল ক্ষমতার মালিক জনগণ, এবং সংবিধান হলো সর্বোচ্চ আইন। এই যে সুপ্রিমেসির কথা বলা হয়েছে অনুচ্ছেদ 7-এ। বন্ধুরা, তোমরা যারা খাতা নিয়ে আসো তারা এই প্রথম ভাগে যে অনুচ্ছেদগুলো লিখে নিতে পারো। এরপরে আমরা আসি যে দ্বিতীয় ভাগ। আমাদের দ্বিতীয় ভাগ হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। দ্বিতীয় ভাগের নাম রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। দ্বিতীয় ভাগ হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখন আমরা দেখি যে দ্বিতীয় ভাগের কি কি মূলনীতি আছে, আমরা সেটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অনুচ্ছেদগুলো আলোচনার মাধ্যমে তোমাদেরকে একটু আগেও বলেছি আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবো। এই কারণে ওগুলো আমরা আলাদাভাবে আলোচনা করব না, মূল অনুচ্ছেদ আকারে আলোচনা করলে আমাদের ওগুলো পড়া হয়ে যাবে। তাহলে এটা হলো অনুচ্ছেদ 8 থেকে 25। তারপর আমরা দেখি তাহলে 8 নম্বর অনুচ্ছেদে কি আছে। 8-এ আছে মূলনীতি সমূহ। 8-এ হলো মূলনীতি সমূহ, অর্থাৎ অনুচ্ছেদ 8-এ এই যে আমাদের যেই মূলনীতিগুলো আছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো বিস্তারিত আলোচনা আছে 8 নং অনুচ্ছেদে। তারপর 9 নম্বর অনুচ্ছেদ। 9 নং অনুচ্ছেদে কি আছে, ওটা হলো জাতীয়তাবাদ। অনুচ্ছেদ 9-এ জাতীয়তাবাদ সম্পর্কে বলা হয়েছে। আমরা ভাষাগত ধর্মীয় ঐক্যের বন্ধনে আবদ্ধ আমরা বাঙালি জাতি এবং বাংলাদেশি জাতীয়তাবাদে আমরা উদ্বুদ্ধ, এই সম্পর্কে বলা হয়েছে 9 নং অনুচ্ছেদে। তারপর 10 নং অনুচ্ছেদে বলা হয়েছে আমাদের সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, অর্থাৎ এখানে রাষ্ট্রের সকল জনগণ সমান এবং কোনো রকম শোষণ থাকবে না। আমাদের এখানে কোনো ধর্মীয় কোনো নিপীড়ন শোষণ থাকবে না। এরপরে আমরা দেখি যে এটা ছিল 10 নং অনুচ্ছেদ। তারপর হচ্ছে 11 নং অনুচ্ছেদ হলো আমাদের গণতন্ত্র ও মানবাধিকার। আমাদের 1972 সালের বাংলাদেশ সংবিধানের 11 নং অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কে উল্লেখ করা আছে। এরপর হলো 12 নং অনুচ্ছেদে, এটা হলো ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। হ্যাঁ, এখানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে এবং ধর্মীয় স্বাধীনতা। জাতি এবং ধর্মের ভিত্তিতে যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্ম পালনে কোনো বিধিনিষেধ আরোপ করতে পারবে না। সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্মমত পালন করতে পারবে। এরপরে আমরা দেখি যে 13 নম্বর অনুচ্ছেদ। 13 নং অনুচ্ছেদ থেকে আমরা 18 নং অনুচ্ছেদে একটু টেকনিক অবলম্বন করি। বন্ধুরা লক্ষ্য করো তোমরা, তুমি মামু মৌলিক প্রয়োজন কি, মৌলিক প্রয়োজন কি, মৌলিক প্রয়োজন কি, তারপর হলো শিক্ষা, চিকিৎসা। মাতে হলো মালিকানা, এটা হলো 13 নং অনুচ্ছেদ। মুতে মুক্তি, মুক্তি হলো 14 নং অনুচ্ছেদ। মৌলিক প্রয়োজন, এটা 15 নং অনুচ্ছেদ। মুক্তি মানে কৃষক এবং শ্রমিকের মুক্তি।
আর মালিকানা আমি বৈশিষ্ট্যতে আলোচনা করেছি 3 ধরনের মালিকানা, রাষ্ট্রীয়, সমবায় এবং ব্যক্তিগত মালিকানা। আর মুক্তি মানে হলো কৃষক এবং শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে 14 নং অনুচ্ছেদে। আর 15 নং অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের কথা বলা হয়েছে। 16 হলো শিক্ষা, আমরা দেখি কৃষি কাজ করো। এরপর হলো তারপর হলো মৌলিক প্রয়োজন কি, কৃষি কাজ করো, কৃষিকাজ করো, শিক্ষা, চিকিৎসা। তাহলে কৃষিটা হলো আমাদের 16, মানে হলো কৃষি বিপ্লব, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। কৃষিকাজ মানে আমরা এখানে ধরে নিব যে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের কথা বলা হয়েছে অনুচ্ছেদ 16। আর শিক্ষা হলো 17, আর চিকিৎসা মানে স্বাস্থ্য এটা হলো 18 নং অনুচ্ছেদে। বন্ধুরা তোমরা এই কথাটা যদি মনে রাখতে পারো তাহলে আমরা এখানে 1 2 3 6টা অনুচ্ছেদ মনে রাখতে পারবো। যে মৌলিক প্রয়োজন কি, কৃষিকাজ করো, শিক্ষা, চিকিৎসা, মাতে মালিকানা, মুতে মুক্তি মানে কৃষক এবং শ্রমিকের মুক্তি, মৌলিক প্রয়োজন, কৃষিকাজ মানে হলো গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব 16 নং অনুচ্ছেদ, শিক্ষা 17 নং অনুচ্ছেদ, চিকিৎসা 18 নং অনুচ্ছেদ। এরপরে আসি আমরা 19। তোমরা যারা লিখতে পারো নাই তারা একটু খেয়াল করো। এরপরে আসি আমরা 19 নং অনুচ্ছেদ, সুযোগের সমতা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সমান সুযোগ পাবে রাষ্ট্রের কাছ থেকে, কোনো বৈষম্য করা হবে না। তারপর 20 নম্বর হলো অধিকার ও কর্তব্য রূপে কর্ম। কর্তব্য রূপে কর্ম। লক্ষ্য করো 19 নং অনুচ্ছেদ হলো সুযোগের সমতা, 20 নং অনুচ্ছেদ হলো অধিকার ও কর্তব্য রূপে কর্ম। তারপরে আমরা দেখি যে 21 নং অনুচ্ছেদ কি আছে। 21 নং অনুচ্ছেদে আছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। সরকারি কর্মচারীদের কর্তব্য। 22 নম্বর হলো বিচার বিভাগের স্বাধীনতা। আমরা আলোচনা করেছি বৈশিষ্ট্যের মধ্যে যে বিচার বিভাগের স্বাধীনতা কি, তাই আমরা পুরো আলোচনা করছি না। 22 নম্বর অনুচ্ছেদ হলো বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা। 23 নং অনুচ্ছেদ হলো জাতীয় সংস্কৃতি। জাতীয় সংস্কৃতি। 24 নং অনুচ্ছেদ হলো জাতীয় স্মৃতি নিদর্শন। জাতীয় স্মৃতি নিদর্শন। তারপর 25 নং অনুচ্ছেদ হলো পররাষ্ট্রনীতি। বন্ধুরা আমরা দেখি যে বিচার বিভাগের স্বাধীনতা আমি বৈশিষ্ট্যের মধ্যে আলোচনা করলাম না। জাতীয় সংস্কৃতি আমাদের যে ভাষাগত, ধর্মীয়, পারস্পরিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতির কথা বলা হয়েছে এখানে।
আর জাতীয় স্মৃতি নিদর্শন, আমাদের যে জাতীয় স্মৃতি নিদর্শনগুলো আছে, যেমন স্মৃতিসৌধ আছে, শহীদ মিনার আছে, এইভাবে আমাদের জাতীয় জাদুঘর আছে, এই স্মৃতি নিদর্শনগুলো সংরক্ষণের কথা বলা হয়েছে 24 নং অনুচ্ছেদে। আর 25 নং অনুচ্ছেদ হলো মানে আন্তর্জাতিক নীতি বা পররাষ্ট্রনীতি সম্পর্কে বলা হয়েছে। আমরা জানি 1972 সালের সংবিধানে আমাদের 25 নং অনুচ্ছেদে বলা হয়েছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটা হলো আমাদের পররাষ্ট্রনীতির মূল কথা। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম বাংলাদেশ 1972 সালের বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, অনুচ্ছেদ 8 থেকে 25। এখন আমরা আলোচনা করব আমাদের তৃতীয় ভাগ, সংবিধানের তৃতীয় ভাগ, মৌলিক অধিকার। সংবিধানের তৃতীয় ভাগ, মৌলিক অধিকার। তৃতীয় ভাগের নাম হলো মৌলিক অধিকার। এটা হলো অনুচ্ছেদ 26 থেকে 47। এখন আমরা দেখি এই অনুচ্ছেদগুলোতে কি কি আছে। 26 অনুচ্ছেদ হলো 26 অনুচ্ছেদ, মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল। মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল, অর্থাৎ জনগণের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক রাষ্ট্রের যে কোনো আইন বাতিল করার ক্ষমতা আছে 26 নং অনুচ্ছেদে। তারপর 27 নং অনুচ্ছেদ, আইনের দৃষ্টিতে সমতা। আইনের দৃষ্টিতে সমতা, রাষ্ট্রের ধনী দরিদ্র, নারী পুরুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভে অধিকারী। তারপরে হলো 28 নং অনুচ্ছেদ হলো ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। এই যে 28 নং অনুচ্ছেদ হলো ধর্ম প্রবৃত্তির কারণে কারো প্রতি বৈষম্য করা যাবে না, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমানভাবে দেখতে হবে, সমান সুযোগ সুবিধা দিতে হবে। তারপর হলো 29, সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। সরকারি নিয়োগ লাভে সকলের, বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো নাগরিক সরকারি নিয়োগ লাভে সমান সুযোগের অধিকারী। তারপর 30 নম্বর হলো বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধ। এখানে বলা হয়েছে বিদেশি খেতাব গ্রহণ নিষিদ্ধ, তবে রাষ্ট্রপতির অনুমতিক্রমে যে কেউ বিদেশি খেতাব বা ভূষণ গ্রহণ করতে পারবে। 31 নম্বর হলো আইনের আশ্রয় লাভের অধিকার। আইনের আশ্রয় লাভের অধিকার। আইনের আশ্রয় লাভের অধিকার যে
রাষ্ট্রের অভ্যন্তরে যে কোনো নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। তারপরে আমরা দেখি যে 32 নং অনুচ্ছেদ। অনুচ্ছেদ 32, এটা হলো জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। 33 হলো গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ এই অনুচ্ছেদের বিষয় হলো কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না এবং তাকে গ্রেপ্তারের কারণ না দর্শিয়ে তাকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। এটা হলো বাংলাদেশ সংবিধানের 33 নং অনুচ্ছেদে বলা হয়েছে। এরপর আমরা দেখি যে 34 নং অনুচ্ছেদ, যে জবরদস্তি শিশু শ্রম নিষিদ্ধ। জবরদস্তি শিশু শ্রম নিষিদ্ধ। আমরা জানি বাংলাদেশে শিশু শ্রম এমনিতেই বৈধ না, তারপরও জোর করে কোনো শিশুকে কোনো কাজে নিয়োগ করা যাবে না। জবরদস্তি শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ সংবিধানের 34 নং অনুচ্ছেদে। এখন আমরা আসি 35 নং অনুচ্ছেদে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষা কবচ। বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষা কবচ। এই যে এখানে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষা কবচ 35 অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো অপরাধের একটি অপরাধের জন্য তাকে একবারই তাকে শাস্তি ভোগ করা যাবে বা একবারই তাকে দণ্ড প্রদান করা যাবে, একই অপরাধের জন্য বারবার দণ্ড প্রদান করা যাবে না। এই সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ 35। আমরা এখন দেখি অনুচ্ছেদ 36 থেকে 43 পর্যন্ত আমরা একটু টেকনিক অবলম্বন করি। চলতে চলতে সমাবেশে সংগঠন চিন্তা করো, চাকরি, ধর্ম, আচ্ছা এখন আমরা দেখবো যে চলতে চলতে, এটা হলো চলাফেরার স্বাধীনতা, এটা হলো 36 নং অনুচ্ছেদ। সমাবেশ হলো সভা সমাবেশের অধিকার, এটা হলো 37 নং অনুচ্ছেদ। সংগঠন করার অধিকার 38 নং অনুচ্ছেদ। তারপর চিন্তা ও বিবেকের স্বাধীনতা বা অধিকার, এটা হলো 39 নং অনুচ্ছেদ। চাকরি পাওয়ার অধিকার, এটা হলো 40 নং অনুচ্ছেদ। ধর্ম বা ধর্মীয় স্বাধীনতা, ওটা হলো 41 নং অনুচ্ছেদ। সম্পত্তি
ভোগের অধিকার, এটা হলো 42 নং অনুচ্ছেদ। গৃহে নিরাপত্তার অধিকার, এটা হলো 43 নং অনুচ্ছেদ। লক্ষ্য করো বন্ধুরা, আমরা অনুচ্ছেদ 36-এ দেখলাম যে চলতে চলতে মানে চলাফেরার অধিকার, 36 নং অনুচ্ছেদ। সমাবেশে মানে সভা সমাবেশের অধিকার, এটা 37 নং অনুচ্ছেদ। সংগঠন মানে সংগঠনের অধিকার, এটা 38 নং অনুচ্ছেদ। চিন্তা করো মানে চিন্তা ও বিবেকের স্বাধীনতা বা অধিকার, 39 নং অনুচ্ছেদ। তারপর চাকরি লাভের অধিকার, এটা 40 নং অনুচ্ছেদ। ধর্মীয় বা ধর্মীয় স্বাধীনতা, যে যার ধর্মমত পালন করতে পারবে, এটা হলো 41 নং অনুচ্ছেদ। সম্পত্তি ভোগের অধিকার, যে যার ব্যক্তিগত সম্পত্তি ভোগ করতে পারবে, এটা হলো 42 নং অনুচ্ছেদ। আর যার যার নিজস্ব ঘরের মধ্যে অবস্থান করার পরে নিরাপত্তা লাভের অধিকার হলো 43 নং অনুচ্ছেদ। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের যে আলোচনা, যে বাংলাদেশ সংবিধানের, আমরা বাংলাদেশ সংবিধান সম্পর্কে আলোচনা করেছিলাম 1972 সালে, এবং 1972 সালে বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করেছি, এবং বৈশিষ্ট্যর সাথে সাথে আমরা অনুচ্ছেদগুলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভাগের অনুচ্ছেদগুলো আলোচনা করেছি, যেটা আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকারের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আগামী ক্লাসে আলোচনা করব আমাদের 1972 সালের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান, সেটা 1972 সালের পর থেকে এই যে 2020 সাল পর্যন্ত যে কয়বার সংশোধন হয়েছে, আমরা সেই সংশোধনীগুলো আলোচনা করব আগামী ক্লাসে। তোমরা যদি আমার ক্লাসে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা কমেন্টসে প্রশ্ন করো, আমি ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার জন্য দোয়া করো যাতে আমরা সবাই